হ্যালো, আসসালামু আলাইকুম। সিএসসি ডিপ্লোমা অ্যান্ড জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নবনীতা গাইন। আজকে নিয়ে এসেছি বেসিক ইলেকট্রনিক্স 26811 সাবজেক্টের চ্যাপ্টার 2 অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো এই অধ্যায় থেকে আমরা কি কি পড়ব তার একটা ওভারভিউ দেখে নিই। প্রথমে রয়েছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। বিদ্যুৎ পরিবাহিত রেজিস্টিভিটি অনুসারে দেখব, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মতবাদ অনুসারে। এরপরে রয়েছে কোভ্যালেন্ট বন্ড, জার্মেনিয়াম এবং সিলিকনের। এরপর সেমিকন্ডাক্টরের উপর তাপমাত্রার প্রভাব, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। এরপর আমরা দেখব ডোপিং কি এবং ডোপিং কেন করা হয়, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার। তো এখন আমরা দেখব পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে। এখানে প্রথমে বলা হয়েছে বিদ্যুৎ পরিবাহিতা এবং রেজিস্টিভিটি অনুসারে। তো আমরা প্রথমে দেখে নিই পরিবাহী বা কন্ডাক্টর যেটা আছে। যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে আহ এ সকল পদার্থ কোনো প্রকার তাপমাত্রা প্রদান না করলেও খুব তাড়াতাড়ি এই ধরনের পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ করানো যায়। যেমন রূপা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতব পদার্থ। এ ধরনের পরিবাহীর পরিবাহিতা বেশি থাকে, মানে কন্ডাক্টিভিটি খুব সহজেই অল্প তাপমাত্রাতে এরা মানে বিদ্যুৎ চলাচল শুরু করে দেয়। আবার এতে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক কম থাকে। যার পরিবাহিতা বেশি তার রোধাঙ্ক কম। এরপরে আমরা দেখব অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো যে সকল পদার্থের মধ্যে দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হয় না, মানে সেমিকন্ডাক্টর স্বাভাবিক তাপমাত্রায় ইনসুলেটরের মতো আচরণ করে। কারণ কি, সেমিকন্ডাক্টরকে যখন তাপমাত্রা দেওয়া হয় না তখন এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, কিন্তু যদি তাপমাত্রা প্রদান করা হয় তাহলে এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ খুব সহজেই শুরু হয় এবং তার রেজিস্টিভিটি কমতে থাকে। তাহলে এখানে বলেছে যাদের কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা পরিবাহী অর্থাৎ কন্ডাক্টর এবং অপরিবাহী ইনসুলেটর এই দুটোর মধ্যে অবস্থান করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, কার্বন প্রভৃতি হচ্ছে অর্ধপরিবাহী। তবে এর মধ্যে সিলিকন সবথেকে বহুল ব্যবহৃত একটি সেমিকন্ডাক্টর। তো আমরা এবার নেক্সট চলে যাই অপরিবাহী বা ইনসুলেটর। এখন আমরা দেখতে পাচ্ছি যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, একদমই বিদ্যুৎ প্রবাহ হয় না, সে সকল পদার্থকে আমরা কি বলি, অপরিবাহী বা কুপরিবাহী। যেমন শুকনা কাঠ, পেপার, কাঁচ, মাইকা প্রভৃতি। একটা শুকনা কাঠ যদি আমরা নিই, অনেক সময় আমরা দেখি কোথাও কোনো বিদ্যুতের শক খেলে কোনো মানুষ, তাকে যদি সেখান থেকে ছাড়ানোর জন্য আমরা কি করে থাকি, একটা শুকনা কাঠ দিয়ে সেখানে তারে অথবা তাকে ছাড়ানোর জন্য আমরা শুকনা কাঠ ব্যবহার করে হয়তো সেখানে বাড়ি মারি বা গুঁতা দিয়ে সরিয়ে দেওয়া হয়। তার মানে ওটার মধ্যে দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বিধায়ী আমরা সেটা ব্যবহার করি। এখন এই যে বিদ্যুৎ পরিবাহ বা প্রবাহ এটার মধ্যে দিয়ে বা বিদ্যুৎ প্রবাহিতা এটার মধ্যে দিয়ে হচ্ছে না, যার কারণে এর পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি খুবই কম এবং রেজিস্টিভিটি বা রোধাঙ্ক অনেক বেশি। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে সবগুলো যার পরিবাহিতা সব থেকে বেশি সে পরিবাহী এবং যার পরিবাহিতা সব থেকে কম সে অপরিবাহী, এবং এই দুটোর মাঝামাঝি যে অবস্থান করে সে অর্ধপরিবাহী। আর সব থেকে পরিবাহিতা যার বেশি তার রেজিস্টিভিটি সব থেকে কম, যার পরিবাহিতা সব থেকে কম তার রেজিস্টিভিটি সব থেকে বেশি। এখন আমরা আলোচনা করব হোল এবং ইলেকট্রন নিয়ে। তো হোলটা কি, আমরা যদি দেখি পরমাণুর বাইরের শক্তি স্তর, মানে একটা পরমাণু যখন আমরা বিবেচনা করি, এই যে একটা পরমাণু এখানে আছে কপার, এই যে কপারের যে বাইরের শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরটি হচ্ছে সর্ববাহিরের শক্তি স্তর, ঠিক আছে। তো এখন এখানে বলেছে কি, পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে যখন বাহ্যিক শক্তির কারণে, মানে বাহ্যিক শক্তি হতে পারে সেটাতে তাপ প্রয়োগ করা হচ্ছে, তাহলে বাহ্যিক শক্তির কারণে কোনো ইলেকট্রনের যদি কোনো বিচ্যুতি ঘটে, মানে সেখান থেকে ইলেকট্রনটা হয়তো আদান প্রদান হতে পারে বা সে কারোর কাছে ইলেকট্রন প্রদান করতে পারে, এরকম যদি ইলেকট্রনের বিচ্যুতি ঘটে তখন যে খালি স্থানের সৃষ্টি হয় সেই খালি স্থানকে হোল বলে। হোল পজিটিভ চার্জ যুক্ত।
তাহলে আমরা এটা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, এবং হোল যখন ইলেকট্রন সেটা শেয়ার করে দিল, খালি জায়গার রূপ নিল, তাহলে সেটা কি পজিটিভ চার্জযুক্ত একটা হোল উৎপন্ন হয়। আর ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, অতি ক্ষুদ্রতম কণিকাই হচ্ছে ইলেকট্রন, যা নেগেটিভ চার্জ বহন করে থাকে। এরপরে আমরা আসি ইলেকট্রনিক মতবাদ হিসেবে পরিবাহী, অর্ধপরিবাহী বা অপরিবাহী, এই তিনটা জিনিস নিয়ে। তাহলে এখন আমরা দেখি পরিবাহী বা কন্ডাক্টর। তো এখানে আমরা কপার নিয়ে আলোচনা করি। কপার 29, এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব 2, 8, 18 এবং 1। প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে 18টা ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন। এখানে শক্তি স্তরগুলো আঁকানো হয়েছে। এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর। এটাকে বলা হয় কপারের ইলেকট্রন বিন্যাস। কোনো পরমাণুর যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব এভাবে দেখিয়ে দিব। এখন দেওয়া আছে যে সকল পদার্থের তার পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন 4 এর কম, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 1টি বা 2টি বা 3টি যে কোনো পদার্থকে থাকতে পারে, সে সকল পদার্থকে আমরা পরিবাহী বলি। যেমন এখানে আছে কপারে 1টি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে, তাহলে এটা অবশ্যই 4-এর থেকে কম, তাহলে এটাকে আমরা অবশ্যই একটা পরিবাহী বলবো, তাহলে কপার একটি পরিবাহী। এখন কপারের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন রয়েছে, তো অবশ্যই এটা একটা সুপরিবাহী পদার্থ। এবার আমরা দেখব যে পদার্থের পরমাণুর এনার্জি ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের উভয়ই ওভারল্যাপিং কন্ডিশনে থাকে। মানে এই যে আমরা যে একটা ভ্যালেন্স ব্যান্ড দেখতে পাচ্ছি এবং কন্ডাকশন ব্যান্ড দেখতে পাচ্ছি, এই এনার্জি ব্যান্ডের চিত্রটা হচ্ছে কন্ডাক্টরের। এখানে এইটুকু ভ্যালেন্স ব্যান্ড এবং এইটুকু কন্ডাকশন ব্যান্ড, এবং এই দুটো একটার উপরে একটা অবস্থান করে আছে। যেমন এইটুকুকে যদি আমরা ভ্যালেন্স ব্যান্ড বিবেচনা করি এবং এইটুকুকে যদি আমরা কন্ডাকশন ব্যান্ড বিবেচনা করি, তাহলে দেখা যাবে এটা আরেকটার উপর উঠে আছে, মানে ওভারল্যাপ রিজিয়ন অবস্থায় আছে। তো এই ওভারল্যাপ রিজিয়ন অবস্থায় থাকাকে আমরা বলতে পারি ফরবিডেন গ্যাপ একদমই নেই। তো যে পদার্থের মধ্য দিয়ে পরমাণু মানে এই যে উভয়ের উপরে ওভারল্যাপিং অবস্থায় থাকে, ওভারল্যাপিং কন্ডিশনে, এবং ফরবিডেন গ্যাপ একদমই থাকে না, সেই পরমাণুকে আমরা বলতে পারি কন্ডাক্টর। এরপরে আমরা দেখব এখানে বলা হয়েছে এটি ওভারল্যাপিং অবস্থায় থাকে এবং সামান্য তাপ দিলেই বাইরে থেকে, এই যদি আমরা বাইরে থেকে সামান্য তাপ প্রয়োগ করি তাহলে সামান্য তাপ দিলেই সেটা কি হবে? কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। মানে ভ্যালেন্স ব্যান্ডে যদি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন তাপ দিলেই সেখান থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং সামান্য তাপ দিলেই যাবে, যার কারণে অতি সামান্য তাপের ফলেই কারেন্ট ফ্লো শুরু করে দেবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ডাক্টরের ভূমিকা। এবার আমরা দেখি যে রেজিস্টিভিটি কত। কন্ডাক্টরের রেজিস্টিভিটি অবশ্যই খুবই কম, তাহলে 10⁻⁻8 মানে 10⁻8 ওহম মিটারের কম। তাহলে এটা অনেক কম, 10⁻⁻8 মানে এর রেজিস্টিভিটি খুবই কম। এজন্য আমরা আগে পড়েছি এর কন্ডাক্টিভিটি বেশি এবং রেজিস্টিভিটি কম, এজন্য এটাকে আমরা কন্ডাক্টর বলতে পারছি। তো এবার আমরা আসি অর্ধপরিবাহী নিয়ে। তো এখানে সেমিকন্ডাক্টর লেখা আছে সিলিকন এবং জার্মেনিয়াম নিয়ে। তো সিলিকনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 14, 2, 8, 4 এবং জার্মেনিয়ামের হচ্ছে 32, 2, 8, 18, 4। অর্ধপরিবাহী পরমাণুর গঠন চিত্র। এখন এটার ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। তো দেওয়া আছে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 4টি। তো আমরা জানি যে যে পরমাণুর সর্বশেষ কক্ষপথে 4টির কম ইলেকট্রন থাকে সেটা হচ্ছে কন্ডাক্টর, এবং 4টির বেশি থাকলে সেটা হচ্ছে ইনসুলেটর। কিন্তু 4টাই থাকা লাগবে, 4টাই থাকলে সেটা হবে অর্ধপরিবাহী। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখি যে এখানে যখন সিলিকনের আমরা ইলেকট্রন বিন্যাস করেছি সেখানে এই যে এর শেষ কক্ষপথে আছে 4টা ইলেকট্রন, এবং যদি আমরা একটু দেখি জার্মেনিয়াম সেখানেও আছে 4টা। তার মানে এর শেষ কক্ষপথে 4টা আছে এবং এর শেষ কক্ষপথে 4টা আছে, তাহলে নিঃসন্দেহে এটা একটি
সেমিকন্ডাক্টর। তো নিচে আমি সংজ্ঞায় লিখেছি যে যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তরে ঠিক 4টি ইলেকট্রন থাকে, যেটা একটু আগে বললাম সেটাই লিখেছি এখানে, সেটাই হচ্ছে অর্ধপরিবাহী। লিখে দেওয়ার দরকার ছিল না, কিন্তু লিখে দিয়েছি কারণ তোমরা যখন পড়বে তখন এটা যাতে তোমাদের নোট হিসেবে একটা কাজে লাগে, বা এটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, সুন্দরভাবে নাম্বার পাওয়া যায় কিভাবে, এজন্য একদম নোট আকারে আমি লিখে দিয়েছি। নাহলে শুধু এই চিত্র আঁকিয়েও বুঝে দেওয়া যেত, কিন্তু এটা একটা নোট হয়ে গেল তোমাদের। তোমরা এটা দেখে দেখে যখন পড়বে, খাতায় লিখবে, তখন একটা নোটের মতো একবারে করা হয়ে যাবে। পরীক্ষার সময় তোমাদের পড়তে সুবিধা হবে। এখন আমরা দেখি এটার আমাদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এটাতে এনার্জি ব্যান্ড কিভাবে কাজ করে। এখন যদি দেখি যে এখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে কিছু পরিমাণ ফাঁকা আছে। কেন আছে? কারণ কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে একটা গ্যাপ আছে, ফরবিডেন গ্যাপ। এই ফরবিডেন গ্যাপটা থাকার কারণে এটা ইনসুলেটরের মতো কাজ করে, কিন্তু এখানে ফরবিডেন গ্যাপ কম আছে, মাত্র 1 ইলেকট্রোভোল্ট। যদি এখান থেকে আমরা তাপ প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে বাইরে থেকে তাপ প্রয়োগ করলে এর যে ভ্যালেন্স ব্যান্ডে ফিল্ড আছে, কি দ্বারা ফিল্ড আছে? ইলেকট্রন দ্বারা। এবং কন্ডাকশন কি অবস্থায় আছে? এমটি, মানে খালি অবস্থায়। তাহলে যদি তাপ দেওয়া হয়, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। কন্ডাকশন ব্যান্ডে গেলে তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড পরিপূর্ণ হবে। তো এর তার মানে কারেন্ট ফ্লো শুরু হবে, এর কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাবে। তাহলে বলেছে যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে বা ইলেকট্রনের ওই যে 4টি ইলেকট্রন থাকে, সেটা তো আমরা পড়লামই। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এর আবার আরেকটা সংজ্ঞা হতে পারে এভাবে, যে যে সকল পদার্থের পরমাণু এনার্জি ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, এনার্জি ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই দুইটা ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ বা ফরবিডেন গ্যাপ কম, খুবই কম, প্রায় 1 ইলেকট্রোভোল্ট। এজন্য এটাকে সেমিকন্ডাক্টর বলে। তাহলে এখন আমি আবার লিখেছি আরেকটা পয়েন্ট, আমরা যদি এইটার সংজ্ঞা লিখি, এই দুইটা লিখে দিলে খুবই ভালো। যদি মনে না থাকে এই একটা লিখে দিই। সংজ্ঞা কিন্তু আমাদের 3টা আসছে, প্রথমে একটা পড়িয়েছি ওটা, আর ইলেকট্রনের উপর ডিপেন্ড করে সংজ্ঞা এসেছে 2টো, তার মানে মোট 3টে সংজ্ঞা এসেছে। তো যখন যেটার উপর ডিপেন্ড করে লিখতে বলবে সেই সংজ্ঞাটা আমরা লিখে দেব। এরপরে এসেছে কি, কম তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তো ওই যে আগেই বলেছি ইনসুলেটরের মতো কাজ করে এটা, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং কারেন্ট ফ্লো শুরু হয়। এটা তো বলা আগে হয়েই গিয়েছে। এরপরে বলেছে যে কক্ষ তাপমাত্রা, মানে আমাদের যে তাপমাত্রা এখন স্বাভাবিকভাবে অবস্থান করছে, যেমন যদি আমরা ধরি 36 ডিগ্রি, 40 ডিগ্রি, তো এটা কিন্তু একটা যথেষ্ট তাপমাত্রা। তো এই তাপমাত্রা এদের উপর প্রভাব ফেললে কি হয়, এই তাপমাত্রায় কারেন্ট অল্প কিছু পরিমাণে কন্ডাকশন ব্যান্ডে যায়, কিন্তু যদি আমরা কারেন্ট বাইরে থেকে আরো প্রয়োগ করি, তাহলে সেটা কি করে, কন্ডাক্টিভিটি বেড়ে যায় এবং বিদ্যুৎ পরিবাহিতা শুরু হয়ে যায়। বিদ্যুৎ প্রবাহ শুরু হলেই আমরা সেটা দিয়ে মানে কারেন্টের মাধ্যমে যে আমাদের ফ্যান চলে, লাইট জ্বলে, এটা আমরা জ্বালাতে পারি। তো কনস্ট্যান্টলি প্রবাহিত হতেই থাকে। এরপরে আমরা দেখব এই রেজিস্টিভিটি হচ্ছে আমাদের মানে কন্ডাক্টরের থেকে বেশি, এবং রেজিস্টিভিটি আবার ইনসুলেটরের থেকে কম। তাহলে 10⁸ এর থেকে বেশি এবং 0.5 এর থেকে কম ওহম মিটারের মধ্যে অবস্থান করে এই সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি। তো এটা আমরা বুঝে ফেললাম। এরপরে অপরিবাহী বা ইনসুলেটর, যে সকল পদার্থে তার পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে 4টির বেশি ইলেকট্রন থাকে, তাকে আমরা কি বলি, অপরিবাহী বা ইনসুলেটর। এবার আমরা দেখব এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতরে অনেক ফাঁকা, ফরবিডেন গ্যাপটা অনেক বেশি। তাহলে এটা কত আছে, 15 ইলেকট্রোভোল্ট। তার মানে এটাতে অনেক বেশি পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ করলে কিনা এটা কাছাকাছি আসবে এবং সেখান থেকে জাম্প করে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে। তার মানে
এটাতে অনেক পরিমাণ তাপ আমাদের খরচ করতে হবে, এনার্জি খরচ হবে। তাহলে এটা আমাদের কোনো কাজেই আসবে না। কারণ আমরা অনেক এনার্জি খরচ করে ফলাফল পাচ্ছি খুবই সামান্য পরিমাণে। তাহলে এটার থেকে আমাদের সেমিকন্ডাক্টরই ভালো ছিল। এজন্য ইনসুলেটর আমরা ব্যবহার করব না। এরপরে আমরা যদি দেখি যে, যে সকল পদার্থের পরমাণুর এনার্জি ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন গ্যাপ অনেক বেশি। তো আমরা এই যে এখানে দেখতেই পাচ্ছি অনেক বেশি। তো এটা হলেই সেটাকে আমরা কি বলে দেব? ইনসুলেটর বা অপরিবাহী। বাহির হতে 15 ইলেকট্রোভোল্ট এনার্জি সরবরাহ করা পসিবল না হলে, তার মানে এটা যতটা থাকবে গ্যাপ ততটা পরিমাণ আমাকে এনার্জি খরচ করতে হবে, তাহলে কারেন্ট ফ্লো হবে। তা না হলে কি হবে না? কারেন্ট ফ্লো হবে না। তাহলে এটা আমাদের ইউজ করা একদমই ঠিক কাজ হবে না। তাহলে আমাদের অনেক বেশি এনার্জি খরচ হবে। এখন এই রেজিস্টিভিটি 10⁻12 ওহম মিটারের থেকে বেশি। এবার আমরা দেখব কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন কি। একটা পরমাণু তার ভ্যালেন্স ইলেকট্রনগুলো যখন অন্য একটা পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন আদান প্রদান করে বা শেয়ার করে এবং একটা বন্ধন তৈরি করে, তাকে কোভ্যালেন্ট বন্ড বলে। যদি আমরা একটু বিবেচনা করি যে কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। 4টি ইলেকট্রন থাকলেই তো সেটা সেমিকন্ডাক্টর, না? তো 4টি ইলেকট্রন যদি আমরা চিন্তা করি যে এর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে। এবার এ যদি অষ্টক পূর্ণ করতে চায় তাহলে সে কি করবে? তাহলে হয়তো সে 4টে নিবে অথবা কারোর সাথে শেয়ার করে তার অষ্টকটা পূর্ণ করে দিবে। এখন এ যদি 4টা নেয়, যদি সে 4টা নেয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মানে সে গ্রহণ করবে, মানে সেটা হচ্ছে অ্যাকসেপ্টর। সে কারো কাছ থেকে নিল। অথবা এ যদি কাউকে 4টা দেয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সে অন্য কাউকে দিল, মানে দান করলো। তাহলে সেটা দাতা। দাতা ডোনার হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা সবসময় ইলেকট্রন শেয়ার বা আদান প্রদানের জন্য অ্যাকসেপ্টর বা ডোনার এভাবে বিবেচনা করে তারপরে আমরা একটা ভ্যালেন্স বন্ড তৈরি করব। তো এটা যখন 4টা ইলেকট্রন নিল, তখন সে 4টা ইলেকট্রন নিয়ে এর অষ্টক পূর্ণ করে দিল। এর অষ্টক পূর্ণ করার ফলে এর ভ্যালেন্স ইলেকট্রন মানে ভ্যালেন্স কোভ্যালেন্ট যে বন্ডটা, সে বন্ডটা তৈরি হলো। তাহলে এ অষ্টক পূর্ণ করার ফলে সে অন্য কারো কাছ থেকে নিল, নয়তো শেয়ার করে তৈরি করলো। এটাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। এবার আমরা দেখি জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড। তো জার্মেনিয়াম কি করেছে? এখানে জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ডের চিত্র দেওয়া হয়েছে। পরীক্ষায় অনেক সময় আসে জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড বা সিলিকনের কোভ্যালেন্ট বন্ডের চিত্র অঙ্কন করে দেখাও। তখন আমরা এই দুইটার, এই যে একটা চিত্র, এই দুইটা চিত্রর মধ্যে যে কোনো একটি আঁকলেই হবে, অথবা দুইটা চিত্র এঁকেও আমরা দিতে পারি। তাহলে আমরা জানি জার্মেনিয়ামের শেষ কক্ষপথে থাকে আমাদের কয়টা ইলেকট্রন? 4টা। কিন্তু এখানে অষ্টক পূর্ণ করার জন্য জার্মেনিয়াম, এই যে একটা জার্মেনিয়াম থেকে একটা ইলেকট্রন নিল, উপরে এই জার্মেনিয়াম থেকে একটা ইলেকট্রন, এর থেকে একটা, এর থেকে একটা করে নিয়ে জার্মেনিয়াম এখানে তার অষ্টক পূর্ণ করে ফেললো। এবং এই ইলেকট্রন যে একে অপরের সাথে শেয়ার করে অষ্টক পূর্ণ করলো, এই পরিস্থিতিটাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ড। তাহলে এটা হচ্ছে জার্মেনিয়ামের অ্যাটমগুলোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড। ঠিক সেম ভাবে সিলিকনেরও। তো যদি আমাদের পরীক্ষায় আসে যে কোভ্যালেন্ট বন্ডের চিত্র অঙ্কন করে দেখাও, তাহলে আমরা এর থেকে এঁকে দিব। যদি বলে যে জার্মেনিয়ামের বন্ডিং ডায়াগ্রাম দেখাও, তাহলে এই চিত্রটা আমরা এঁকে দিব। এরপরে আসি সেমিকন্ডাক্টরের উপর তাপমাত্রার প্রভাব। তো সেমিকন্ডাক্টরের উপর তাপমাত্রা থাকে দুইভাবে প্রভাব ফেলে। একটা হলো পরম শূন্য তাপমাত্রা, অপরটি হলো পরম শূন্য তাপমাত্রার উপরে। এই যে পরম শূন্যর উপরের তাপমাত্রা। এখন আমরা যদি এই চিত্রটাকে বিবেচনা করি এবং এই চিত্রটাকে বিবেচনা করি, তাহলে আমরা দেখব এই চিত্রটা অবস্থান করে আছে কিসে? at 0 ডিগ্রি কেলভিনে। এবং এই চিত্রটা হচ্ছে অ্যাভো 0 ডিগ্রি কেলভিন। এখানে আমরা ইউজ করেছি কি? পিওর জার্মেনিয়াম। এটা স্বাভাবিক তাপমাত্রায় অবস্থান করে আছে। তার মানে স্বাভাবিক তাপমাত্রায় যে জার্মেনিয়াম অবস্থান করে, তাহলে সেটি অবশ্যই ইনসুলেটর বা অপরিবাহীর মতো ব্যবহার করবে।
এবং জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড শক্তিশালী থাকে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। সে তাপমাত্রা প্রয়োগ করলে একমাত্র ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডে ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যায়। সো কোভ্যালেন্ট ব্যান্ড শক্তিশালী থাকলেও এতে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। এখন আমরা যে সবসময় বহুল ব্যবহৃত জার্মেনিয়াম এবং সিলিকন ইউজ করি, এর এনার্জি গ্যাপ হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রোভোল্ট এবং সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রোভোল্ট। এখন এই যে অ্যাট 0 ডিগ্রি কেলভিন টেম্পারেচারে যদি আমরা কোনো প্রকার তাপমাত্রা প্রয়োগ না করি তাহলে এটা ইনসুলেটরের মতোই থেকে যাবে। যদি আমরা অ্যাবভ 0 ডিগ্রি কেলভিনের এটা চিন্তা করি, যদি এখানে বাইরে থেকে তাপমাত্রা প্রয়োগ করি তাহলে কি হবে? তাপমাত্রা প্রয়োগের ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। জাম্প করার ফলে ইলেকট্রন এখানে চলাচল শুরু করবে। এই যে এদিক থেকে ইলেকট্রন এদিকে যাচ্ছে, আবার ঘুরে এদিক থেকে ইলেকট্রন এভাবে ঘুরছে। এতে করে কি হচ্ছে? এর তাপমাত্রা প্রয়োগের ফলে এর কন্ডাক্টিভিটি বেড়ে গেল। কন্ডাক্টিভিটি বেড়ে গেলে কারেন্ট ফ্লো শুরু করলো। এই যে 0 ডিগ্রি কেলভিন অবস্থানে ছিল তখন এর কন্ডাক্টিভিটি কম ছিল এবং রেজিস্টিভিটি বেশি ছিল। যখন আমরা তাপমাত্রা বাড়িয়ে দিলাম তখন এর কন্ডাক্টিভিটি বেশি হয়ে গেল এবং রেজিস্টিভিটি কম হয়ে গেল। এর ফলে কি হলো? এর ফলে তাপমাত্রা দেওয়ার ফলে আমাদের কারেন্ট ফ্লো হওয়া শুরু করলো। তাহলে পরিবাহিতা বেড়ে গেল এবং কারেন্ট যত তাপমাত্রা প্রয়োগ করা হবে ততই কারেন্ট প্রবাহ বেড়ে যাবে। তো এই কথাগুলোই এখানে দেওয়া আছে, নোট হিসেবে লেখা আছে। এখন আমরা দেখব সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। তো সেমিকন্ডাক্টর কত প্রকার? সেমিকন্ডাক্টর আমরা জানি দুই প্রকার। আগে যেটা পড়েছি পিওর, আর এখন আমরা পিওর যেহেতু ইউজ করা ওভাবে সম্ভব হয় না, তো আমরা সেটা আবার ভেজাল করে তারপরে আমরা আমাদের ডেইলি লাইফে যেগুলো ইউজ করি সেগুলোতে আমরা ভেজাল করে তারপরে ইউজ করি। তো সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে খাঁটি সেমিকন্ডাক্টর এবং ভেজাল সেমিকন্ডাক্টর। তো ভেজাল সেমিকন্ডাক্টর আমরা কিভাবে তৈরি করি? ডোপিং করে তৈরি করি। ভেজাল সেমিকন্ডাক্টর আমরা ডোপ করি, ঠিক আছে? তো ডোপ করলে হচ্ছে আমাদের যত কিছু পড়াশোনার বিষয় আমরা এই চ্যাপ্টারে এরপরেই করব, সেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি? এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা এবার ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হলো যে সকল সেমিকন্ডাক্টরে কোনো ভেজাল বা অপদ্রব্য যুক্ত থাকে না, একদম পিওর অবস্থায় থাকে, সেগুলোকে খাঁটি সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে, যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন। অবশ্যই এটা স্বাভাবিক অবস্থায়। এরপরে যদি আমরা দেখি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে ভেজাল সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা ভেজাল বা অপদ্রব্য হিসেবে অন্য কোনো ভেজাল পদার্থ মিশাই বা যোগ করি, এটাকেই বলা হয় আবার ডোপিং, অর্থাৎ ডোপিং করি। সে সকল সেমিকন্ডাক্টরকে আমরা ভেজাল সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার, কি কি? এন টাইপ এবং পি টাইপ। তো এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয় বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা পঞ্চযোজী মৌল মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি ভেজাল হিসেবে মিশাই তাহলে সে সেমিকন্ডাক্টরকে আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। আবার কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি বা ত্রিযোজী কোনো মৌলকে যদি আমরা মিশাই তাহলে যে সেমিকন্ডাক্টর উৎপন্ন হয় তাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলি। ডোনার এবং অ্যাকসেপ্টর কি এটা আমি একটু আগেই বলে দিয়েছি, তবুও আরেকবার যদি আমরা দেখি যে ভেজাল পরমাণু কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন দান করে, মানে ওই যে দাতা হিসেবে কাজ করে, তাকে আমরা ডোনার বলবো। তো এই ক্ষেত্রে এন টাইপ এবং পি টাইপের ক্ষেত্রে আমরা পঞ্চযোজীকে ডোনার বলবো, কারণ পঞ্চযোজী এই ইলেকট্রন অন্যকে দান করে, আর ত্রিযোজী সে অন্যের থেকে ইলেকট্রন গ্রহণ করে। এই জন্য ত্রিযোজীকে এখানে অ্যাকসেপ্টর বলা হয়েছে। এই যে অ্যাকসেপ্টর আমরা বলবো ত্রিযোজীকে, কারণে ইলেকট্রন গ্রহণ করছে, আর ডোনার বলবো পঞ্চযোজীকে, কারণে ইলেকট্রন দান করছে। এরপরে আমরা দেখব ডোপিং। ডোপিং কি এবং ডোপিং কেন করা হয়?
তো ডোপিং কি যদি আমরা দেখি, ডোপিং হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টরে অপদ্রব বা ভেজাল পরমাণু মিশানো হয়। মেশানোর ফলে এর পরিবাহিতা বেড়ে যায় এবং রেজিস্টিভিটি কমে যায়। এর ফলে কারেন্ট প্রবাহ বৃদ্ধি পায় এবং সেই কারেন্ট প্রবাহের পরিমাণ আরো তাপমাত্রা দিলে আরো প্রবাহ বৃদ্ধি পায়। তো এই যে কৌশল বা পদ্ধতিটা, এটাকে আমরা বলবো ডোপিং। তো এই ডোপিং করার মাধ্যমে বিভিন্ন পরিমাণ ডোপিং করে আমরা বিভিন্ন ধরনের কারেন্ট প্রবাহ করে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করি এবং সেই ডিভাইসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে ব্যবহার করে থাকি। তো ডোপিং করা আমাদের অনেক বেশি জরুরি। তো এবার আমরা দেখব পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা পিওর সেমিকন্ডাক্টর, অবশ্যই আমরা জানি চতুর্যোজী মৌল। তো পিওর সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করেছি আমরা জার্মেনিয়াম। এখানে পিওর সেমিকন্ডাক্টর চতুর্যোজী মৌল হওয়ার কারণে এবং পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা ব্যবহার করি হচ্ছে ত্রিযোজী মৌল। তো এখন যদি আমরা দেখি ত্রিযোজী মৌল ইউজ করি, তো ত্রিযোজী মৌল হিসেবে আমরা ইউজ করে থাকি ইন্ডিয়াম, গ্যালিয়াম এবং অ্যালুমিনিয়াম। তো এখানে আমরা ইউজ করেছি হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে, গ্যালিয়ামটা ইউজ করেছি এবং সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম ইউজ করেছি। জার্মেনিয়ামের শেষ কক্ষপথে থাকে 4টি ইলেকট্রন এবং গ্যালিয়ামের শেষ কক্ষপথে থাকে 3টি ইলেকট্রন বা ত্রিযোজী মৌল। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রন শেয়ার বা যা কিছু করি না কেন, এটা আমরা ইলেকট্রন 3টা হওয়ার কারণে এখানে একটা ফাঁকা থেকে যাচ্ছে। এই ফাঁকাকে আমরা বলি হচ্ছে হোল। এই ফাঁকা স্থানটাকে আমরা কি বলি? হোল। এবং এটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম মানে ত্রিযোজী মৌল, এজন্য এটা লিখে দিতে হবে। এরপরে যদি পি টাইপ এন টাইপের গঠন বলা হয় তবে কিন্তু অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে। তারপরে এই কথাটুকু লিখতে হবে যে ত্রিযোজী মৌল ভেজাল হিসেবে মিশ্রিত করা হলে ভেজাল পরমাণু 3টি ভ্যালেন্স ব্যান্ডের সাথে 3টি কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে। 3টা কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করতে পারছে না, কারণ এটা শূন্য স্থান বা হোল সৃষ্টি হয়েছে। হোল কি হয়? হোল পজিটিভ চার্জ যুক্ত হয় এবং এই পজিটিভ চার্জ বহনকারী সেমিকন্ডাক্টরকে আমরা বলতে পারি পি টাইপ সেমিকন্ডাক্টর। এরপরে আমরা দেখব এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও সেম। এখানে পিওর সেমিকন্ডাক্টর হিসেবে চতুর্যোজী মৌল জার্মেনিয়াম ইউজ করা হয়েছে এবং পঞ্চযোজী মৌল হচ্ছে আমাদের আর্সেনিক ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর্সেনিক পঞ্চযোজী হওয়ার কারণে জার্মেনিয়ামের 4টার সাথে ব্যান্ড তৈরি করে আবার কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পরেও একটা ইলেকট্রন আমাদের বেশি থেকে যাচ্ছে। এই একটা ইলেকট্রন আমাদের বেশি থেকে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? ফ্রি ইলেকট্রন। আর এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম মানে পঞ্চযোজী মৌল। তো 4টা অলরেডি কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পরেও একটা সে এক্সট্রা আছে, তো এই কি করবে? একটা এক্সট্রা অন্যকে দান করে দিবে, ঠিক আছে। তো এরকম যদি আমাদের এই ইলেকট্রন একটা বেশি থাকে, তো ইলেকট্রন কি নেগেটিভ চার্জ যুক্ত, তাহলে এই নেগেটিভ চার্জ বহনকারী যে সেমিকন্ডাক্টর, ভেজাল সেমিকন্ডাক্টর, তাকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলি। তো এখানে আমাদের সেই কথাগুলোই লেখা হয়েছে। তো যদি আমাদের বলে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন দেখাও, তাহলে আমরা প্রথমে এই চিত্রটা আঁকবো, তারপরে এর গঠন সম্পর্কে কিছু বর্ণনা করে দিব। এখানে নোট হিসেবে সেটাই লেখা আছে। এরপর আমরা দেখব পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার। তো এখানে আমরা এন টাইপ প্রথমে দেখতে পাচ্ছি, এটা হলো এন টাইপের এবং এটা হলো পি টাইপের। তো পি টাইপকে আমরা কি বলি? পি টাইপকে আমরা আগেই দেখে এসেছি, পি টাইপকে আমরা বলি হচ্ছে এই যে পজিটিভ চার্জ যুক্ত, অর্থাৎ এতে হোল থাকে, তার মানে হোলের পরিমাণ বেশি। তো পি টাইপে অবশ্যই মেজরিটি হচ্ছে হোল, মানে যার পরিমাণ বেশি, যে মেজর, সে হচ্ছে এখানে হোল। এবং মাইনরিটি মানে ইলেকট্রন খুবই কম সংখ্যক থাকে, তাহলে এখানে আমাদের ইলেকট্রন আছে খুবই কম। তাহলে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মানে এখানে হোলের পরিমাণ বেশি। সিমিলার ভাবে এন টাইপে আমাদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মানে এখানে
ইলেকট্রনের পরিমাণ বেশি এবং ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, কারণ এখানে হোলের পরিমাণ কম। এরপর আমরা দেখব হোল কারেন্ট কিভাবে প্রবাহ হয়। এখন আমরা যদি এই জার্মেনিয়ামের চিত্রটা দেখি, তাহলে এখানে এই ফিগারটাতে দেখতে পাবো যে ধরলাম এখানে 1 2 3 4 5 6 7টা, এ থেকে জি পর্যন্ত 7টা ইলেকট্রন ছিল, ঠিক আছে। এখন 7টা ইলেকট্রন থাকলে এ কাউকে একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এখানে কি হলো, হোলের সৃষ্টি হলো। এবার বি তার ইলেকট্রনটা এখানে জাম্প করলো, তাহলে এভাবে একটা একটা করে জাম্প করতে করতে কি হবে, জিতে হোলের সৃষ্টি হবে। আবার সি জাম্প করলো, আবার সিটা আবার এতে গেল। তার মানে এভাবে দেখা যাচ্ছে ইলেকট্রন জাম্প করছে, জাম্প করে করে যে হোল সৃষ্টি হচ্ছে এবং হোলের সৃষ্টির ফলে আবার জাম্প করে সে সেটা পূর্ণ করে দিচ্ছে। এভাবে একটা করে ইলেকট্রন অন্যকে দিচ্ছে বা শেয়ার করছে এবং একটা করে ইলেকট্রন সেখানে পূর্ণ করছে এবং একটা করে হোল সৃষ্টি হচ্ছে। এভাবেই কারেন্ট প্রবাহ হয়, মানে একটা চক্রাকারে ঘুরতে থাকে এবং একটা লাইনের ভিতর দিয়ে কারেন্ট এভাবে প্রবাহিত হয়। মানে একটা করে হোল ফাঁকা হবে এবং একটা করে ইলেকট্রন অন্য স্থানে চলে যাবে এবং সেই যে হোলটা হবে সেটা আবার একটা ইলেকট্রন এসে পূর্ণ করে দেবে। এভাবেই চলতে থাকে এবং এভাবেই হোল কারেন্ট প্রবাহিত হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে ক্লাসটা করবার জন্য। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি চ্যাপ্টার নিয়ে আবার ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে আবারও।